সময়টা হচ্ছে 1933-34। জাপান তখন চীনের একটা বেশ বড় অংশ দখল করে রেখে দিয়েছে। এবার এই যে অংশটা জাপান দখল করে রেখেছে, এখানে সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড অফ স্কচ হুইস্কি হচ্ছে হাউস অফ লর্ডস। কিন্তু হাউস অফ লর্ডস যারা তৈরি করে, যারা বিক্রি করে, তারা হঠাৎ করে দেখতে শুরু করে যে তাদের হুইস্কির বিক্রি হুড়হুড় করে কমছে। তখন তারা ভাবে একটু মার্কেট রিসার্চ করে দেখা যাক, আমাদের হুইস্কি যদি লোকে না কেনে তাহলে তারা তার জায়গায় কি কিনছে। তারা জানতে পারে যে তারা তার জায়গায় আরেকটা স্কচ কিনছে, অন্য একটা স্কচ। কিন্তু আশ্চর্যভাবে সেই স্কচটা স্কটল্যান্ড থেকে আসছে না, সেটা নাকি আসছে কলকাতা থেকে। আর কলকাতা থেকে সেই স্কচ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, ফ্রান্স, জাপান, চায়না, সিঙ্গাপুর, সর্বত্র। এই ছোট্ট মার্কেট রিসার্চ থেকেই শুরু হয় একটা ইনভেস্টিগেশন, যাতে ধরা পড়ে আলটিমেটলি জাল মদের এই বিশাল বড় একটা চক্র। আর সেই চক্রের এপিসেন্টার ছিল আমাদের কলকাতাতেই একটি বাড়িতে, যেটা ঠিকানা ছিল 52 নম্বর গড়িয়াহাট রোড। সেই গল্পই আপনার জন্য আজকে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমাদের গল্প শুরু হচ্ছে একজন খুব ইন্টারেস্টিং চরিত্রকে দিয়ে, যার নাম হচ্ছে চার্লস গ্র্যানাটস্টাইন। চার্লস গ্র্যানাটস্টাইন এর জন্ম হয়েছিল পোল্যান্ডে, তিনি বড় হয়েছিলেন ক্যানাডাতে, আর অ্যারাউন্ড 1930 উনি চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে উনি প্রথম যে ব্যবসাটা শুরু করেন সেটা হচ্ছে পেপার পাল্প বিক্রি করার। কিন্তু সে ব্যবসা চলে না, প্রচুর লস হয়। তারপর উনি শুরু করেন কাঁচের বোতল বিক্রি করার ব্যবসা। বোতলগুলো ওর কাছে আসতো জার্মানি থেকে, যেখানে ওর প্রচুর বিজনেস কন্ট্যাক্টস ছিল। এই কাজ করতে করতেই ওর আলাপ হয় 34 নম্বর বসন্তলাল সাহা রোড এর রসা ডিস্টিলারির মালিকের সঙ্গে। রসা ডিস্টিলারি মালিক তাকে ডিস্টিলারি ম্যানেজারের চাকরি দেন। ম্যানেজার থাকতে থাকতে চার্লস গ্র্যানাটস্টাইন মালিককে কনভিন্স করেন যে তাকে যেন ইউরোপের একটা ট্যুরে পাঠানো হয়। ইউরোপের ওই ট্যুরে গিয়ে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে জড়িত যে সমস্ত মানুষ আছেন, যারা নানান রকম জিনিসপত্র, টেকনিক্যাল জিনিস তৈরি করেন, তাদের সঙ্গে উনি যোগাযোগ করেন, তাদের সঙ্গে ভালো কন্ট্যাক্টস তৈরি করেন, করে নিজের দেশে ফিরে আসেন। যাদের সঙ্গে গ্র্যানাটস্টাইনের কন্ট্যাক্ট হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম এস্টেভেজ। এই উইলিয়াম এস্টেভেজ গ্র্যানাটস্টাইনকে শেখান যে নকল স্কচ হুইস্কি কিভাবে তৈরি করতে হয়। এবার এখানে কয়েকটা একটু টেকনিক্যাল জিনিস আমি বুঝিয়ে দিই। আপনি যদি একটা হুইস্কিকে স্কচ বলেন, তার মানে ইট ইজ নেসেসারিলি মেড ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ড থেকেই স্কচ কথাটা এসছে। স্কটল্যান্ডের বাইরে কোথাও যদি আপনি হুইস্কি তৈরি করেন, দেন ইট ইজ হুইস্কি, বাট ইট ইজ নট স্কচ। ঠিক আছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, দুটো আলাদা ধরনের অ্যালকোহলের তফাৎটা একটু আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা এথেনল, অন্যটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মেথনল। ইথাইল অ্যালকোহল ইন লিমিটেড কোয়ান্টিটিস ইজ সেফ ফর হিউম্যান কনজাম্পশন, মানুষ খেতে পারে, খেলে নেশা হয়। মিথাইল অ্যালকোহলে অ্যালকোহল দিয়ে আর যা যা কাজ হয় সেই সমস্ত কাজগুলো হয়, কিন্তু মিথাইল অ্যালকোহল খাওয়া যায় না। মিথাইল অ্যালকোহল বিষাক্ত, খেলে মানুষ অন্ধ হয়ে যায়, মরেও যেতে পারে। এবার এই দুটো আলাদা ধরনের অ্যালকোহল কেন? তার প্রধান কারণ হচ্ছে, যেহেতু ইথাইল অ্যালকোহল মানুষ কনজিউম করে এবং এটা একটা অ্যাডিকটিভ জিনিস, তার উপরে কিন্তু একটা বেশ বড় রকমের সরকারি এক্সাইজ ডিউটি থাকে। তার ফলে তার দামটাও অনেক চড়া হয়। কিন্তু অ্যালকোহল তো অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজেও লাগে। এই তো ধরুন না, আপনার বাড়িতে যদি কাঠের ফার্নিচার পালিশ করতে লোক আসে, সে স্পিরিট নিয়ে আসে না সঙ্গে? স্পিরিট মানে কি? সেটা তো অ্যালকোহলই। এবার সেটা যদি খাওয়ার মদের মতো চড়া দামে কিনতে হয়, তাহলে তো খুব অসুবিধে। তাই জন্য অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে, হয় কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে মিথাইল অ্যালকোহল তৈরি করা হয়, না হলে ইথাইল অ্যালকোহলকে মেথিলেশন বলে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেটাকে মিথাইল অ্যালকোহল বানিয়ে দেওয়া হয়। তাতে ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আছে বা অন্য যে সমস্ত ব্যবহারগুলো আছে সেগুলো করা যাবে, কিন্তু খাওয়া যাবে না। এবার যেহেতু খাওয়া যাবে না, সেহেতু তার উপর ওই এক্সাইজ ডিউটিটাও লাগু হচ্ছে না, কাজে সেটা খুব কম দামে পাওয়া যাচ্ছে। বোঝা গেল এতদূর? এইবার গ্র্যানাটস্টাইন উইলিয়াম এস্টেভেজের কাছ থেকে যে টেকনোলজিটা শিখে এসেছে, সেটা শিখে এসে
সে কলকাতায় 52 নম্বর গড়িয়াহাট রোডে একটা বিরাট বড় প্রপার্টি কিনে সে সরকারকে বলে যে সে সেখানে একটা সাবানের ফ্যাক্টরি তৈরি করছে। সাবানের ফ্যাক্টরি নয়, তৈরি হচ্ছিল নকল স্কচ তৈরি করার ফ্যাক্টরি। হাউ ওয়াজ দিস ওয়ার্কিং? ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে ইথাইল অ্যালকোহল ইম্পোর্ট করা হতো। এবার আপনি যদি এই ধরনের অ্যালকোহল ইম্পোর্ট করেন যেটা খাওয়া যায়, সেটা চলে যাবে এক্সাইজ বন্ডেড ওয়্যারহাউসে, ঠিক আছে? সেখানে আপনি এক্সাইজের লোকজনকে বললেন যে না না, ওটার ওপর এক্সাইজ ডিউটি বসবে না, কারণ ওটা তো আমি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল হিসেবে ব্যবহার করব। তো এক্সাইজ বন্ডেড ওয়্যারহাউস থেকে কি করা হবে? ওই ইথাইল অ্যালকোহলটাকে মেথিলেশনের মধ্যে নিয়ে গিয়ে মিথাইল অ্যালকোহল বানিয়ে আপনার কাছে রিলিজ করে দেওয়া হবে। গ্র্যানাট স্টাইন কি করলো? যে সমস্ত সরকারি অফিসাররা এই জিনিসটার দায়িত্বে আছে তাদের ঘুষ দিয়ে দিল, এবং তারা তার ফলে ইথাইল অ্যালকোহলটাকে মিথাইল অ্যালকোহল লিখে দিয়ে ওকে দিয়ে দিল। এবার এই যে বিপুল পরিমাণ ইথাইল অ্যালকোহল বা এথেনল গ্র্যানাট স্টাইন পেয়ে গেল, সে সেটাকে নিয়ে গেল 52 নম্বর গড়িয়াহাট রোডে। সেখানে তার সঙ্গে মেশানো হলো রং, তার সঙ্গে মেশানো হলো নানান রকমের ফ্লেভার, যাতে সেটা দেখতে এবং খেতে স্কচের মতো হয়ে যায়। তারপরে যখন সেটা রেডি হলো, সেগুলোকে ড্রামের মধ্যে প্যাক করা হলো। সেই ড্রামের গায়ে লিখে দেওয়া হলো পেট্রোল। লিখে দিয়ে ট্রাকে করে সেই ড্রাম পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে। ওদিকে জার্মানি থেকে আসছে বোতল, পাঞ্জাব থেকে ছেপে আসছে সেই বোতলের ওপর লাগানো হবে যে ফলস লেবেল, সেই লেবেলগুলো, আর দার্জিলিংয়ে গিয়ে পুরো জিনিসটা একসঙ্গে অ্যাসেম্বল করে বটলিং হয়ে যাচ্ছে। ডেভিডসন্স আর অ্যান্ডারসন্স বলে দুটি অ্যালকোহল ডিস্ট্রিবিউশন কোম্পানিকে গ্র্যানাট স্টাইন হাত করে রেখেছিল। তারা তার তৈরি এই নকল স্কচ নিয়ে থ্রু লেজিটিমেট চ্যানেলস সেটাকে ডিস্ট্রিবিউট করে দিত। এত দূর অব্দি তো ব্যবসা ঠিকই যাচ্ছিল, কিন্তু তারপরে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে ভারতবর্ষের সুগার ইন্ডাস্ট্রি ডেভেলপ করা শুরু করলো। পার্টিকুলারলি একটি ফ্যামিলি, দ্য বিড়লাস, দে গেট ইনটু দ্য সুগার বিজনেস, এবং তারা সরকারের ওপর প্রেশার দেয় যে বিদেশ থেকে যদি এত সহজে ইথাইল অ্যালকোহল বা এথেনল ইম্পোর্ট করা যায়, তাহলে দেশের সুগার ইন্ডাস্ট্রি কোনোদিনই ডেভেলপ করবে না। আশ্চর্যভাবে ইংরেজ সরকার তাদের কথা শোনে এবং ডিউটিস চাপায় অর মেক্স ইট মোর ডিফিকাল্ট টু গেট এথেনল ফ্রম আউটসাইড। গ্র্যানাট স্টাইনের তো মাথায় হাত, এথেনল না পেলে সে নকল স্কচ বানাবে কি করে? এবার আসে এই প্ল্যানের ফেজ 2। দেখুন, যে চিনিটা আমরা খাই, যে সাদা গ্র্যানুলার সুগার, ঠিক আছে, সেই চিনিটা তৈরি করতে গেলে তার একটা বাই প্রোডাক্ট হয়, একটা খুব গাঢ় চটচটে ব্রাউন রঙের লিকুইড, যেটাকে বলা হয় মোলাসেস। এই মোলাসেস থেকে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। আমরা যে এখন রাম খাই বা পাই, সেই রাম কিন্তু ওই মোলাসেস থেকেই তৈরি হয়। এবার এথেনল প্রচুর পরিমাণে কিনতে গেলে সরকারের সন্দেহ হবে, কিন্তু আপনি যদি একটা চিনির ফ্যাক্টরি থেকে তাদের বাই প্রোডাক্ট মোলাসেস বোতল বোতল ব্যারেল ব্যারেল কিনে নেন, তাতে কিন্তু সরকারের সন্দেহ হবে না। গ্র্যানাট স্টাইন এক্স্যাক্টলি সেটাই করে। মোলাসেস কিনে নেয়, কিনে নিয়ে বিদেশে ওর যা কন্ট্যাক্টস ছিল, রসা ডিস্টিলারিতে কাজ করার সময় ও যে কন্ট্যাক্টসগুলো বানিয়েছিল, তাদের থ্রু দিয়ে পুরো অ্যালকোহল ডিস্টিলেশনের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার, পট স্টিলস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আনায়, এবং 52 নম্বর গড়িয়াহাট রোডের ওই বাড়ির ভেতরে এই পুরো সেট আপটা তৈরি করে। এইবারে ও মোলাসেস থেকে অ্যালকোহল তৈরি করে, সেই অ্যালকোহলের সঙ্গে রং আর ফ্লেভার মেশায়, মিশিয়ে নকল স্কচ তৈরি করে তার ডিস্ট্রিবিউশন করে চতুর্দিকে। কিন্তু ওই যে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এই এত সুন্দরভাবে ব্যবসাটা চলছিল আর এত টাকা রোজগার হচ্ছিল যে এদের একটু লোভ হয় এবং এরা দেশের বাইরে এই মদটাকে পাঠানো শুরু করে। বাই 1934 এই যে নকল স্কচ যেটা কলকাতায় গ্র্যানাট স্টাইন তৈরি করছিল, সেটা পাওয়া যাচ্ছিল ফ্রান্সে, সিঙ্গাপুরে, রঙ্গুনে, তাছাড়া চায়না, জাপান ইত্যাদি ইত্যাদি জায়গাতে তো ছিলই। ইনফ্যাক্ট ভারতবর্ষেরও নানান বড় বড় শহরে ইনক্লুডিং করাচি এই মদটা কিন্তু বিক্রি হচ্ছিল। আর তারপরে দ্যাট থিং হ্যাপেন্স, যেটা আমি গল্পের শুরুতেই আপনাকে বললাম,
যে চীনে ডিস্ট্রিবিউটরদের সন্দেহ হয় হাউস অফ লর্ডস এর মদ বিক্রি হচ্ছে না, তাহলে কার বিক্রি হচ্ছে? এবং তখন তারা এক্সাইজ ডিপার্টমেন্টকে জানায় যে তাদের সন্দেহ হচ্ছে যে তাদের মদের জায়গায় যে স্কচ উইস্কিটা চায়নাতে খুব জনপ্রিয় হয়েছে সেটা আসলে একটা নকল স্কচ উইস্কি এবং সেটা বোধহয় আসছে কলকাতা থেকে। এক্সাইজ ডিপার্টমেন্ট শুরু করে ইনভেস্টিগেশন। 20th অক্টোবর 1935 ভোরবেলা 52 নম্বর গড়িয়াহাট রোডে পড়ে এক্সাইজ ডিপার্টমেন্টের রেড। এক গাদা লোক নিয়ে গিয়ে এক্সাইজ ডিপার্টমেন্ট পুরো প্রপার্টিটাকে ঘিরে ফেলে, দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং অবাক হয়ে দেখে যে আরে বাবা, এ তো বলেছিল সাবানের ফ্যাক্টরি, এখানে তো গোটা ডিস্টিলারি বানিয়ে বসে আছে। আস্তে আস্তে এই চক্রের সবাই যারা জড়িত ছিল তারা ধরা পড়ে, অ্যান্ড মোর দ্যান 30 পিপল আর অ্যারেস্টেড অ্যান্ড প্রডিউসড ইন কোর্ট। প্রত্যেক দিন এই মামলা চলাকালীন খবরের কাগজে কিন্তু এই নিয়ে লেখালেখি হচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে কারা কারা ইনভলভড ছিলেন এই গোটা চক্রটাতে। আপনি দেখুন সেখানে প্রায় সব ধর্মের মানুষ আছে। চার্লস গ্র্যানেটস্টাইন নিজে ইহুদি, তার প্রধান ফাইন্যান্সিয়ার্স যারা ছিলেন গুবেজ অ্যান্ড এজিকিয়েলস তারাও ইহুদি। অ্যান্ডারসন আর ডেভিডসন্স এই যে দুটো অর্গানাইজেশন ছিল তাদের পেছনে ছিল আর্মেনিয়ানরা। ওদিকে একগুচ্ছ ভারতীয়ও কিন্তু এর সঙ্গে ইনভলভড ছিল। অ্যাকিউজদের নামের তালিকা যদি আমরা দেখি তার মধ্যে রয়েছে NL মুখুটি, অমূল্য কর, সুবোধ ভট্টাচার্য, এরা কিন্তু একেবারেই বাঙালি। তাদের সঙ্গে ছিলেন অবিনাশ আর হারান চন্দ্র মণ্ডল। দিস ওয়াজ আ ফাদার সান ডুও, বাবা ছেলে একসঙ্গে এই ব্যবসায় কাজ করতো এবং তারপর দুজনে একসঙ্গে জেলেও গেছিল। তাছাড়াও 52 নম্বর গড়িয়াহাট রোডের ওই যে ডিস্টিলারি, তার ম্যানেজার ছিলেন একজন সাউথ ইন্ডিয়ান যার নাম ছিল CN নাইডু। আর এই সব কিছুর মাঝখানে ছিলেন একজন অত্যন্ত রহস্যজনক সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক হু ওয়াজ অনলি রেফার্ড টু অ্যাজ দ্য মাদ্রাসি অ্যাস্ট্রোলজার। এই ভদ্রলোক কিন্তু ধরা পড়েননি যতদূর আমি জানি। তাহলে ভেবে দেখুন, ভালো কাজ করতে গেলে বা সমাজে শান্তি বজায় রাখতে গেলে এই যে সম্প্রীতির প্রয়োজন, সেটার জন্য আমাদের কত খাটতে হয়, অথচ চৌর্যবৃত্তিতে মানে এই ধরনের গোলমাল করার সময় তখন কিন্তু সম্প্রীতির চেষ্টাও করতে হয় না, সেটা অটোমেটিক্যালি হয়ে যায় আর কি। সব ধর্মের মানুষ একসঙ্গে চুরি করছে, কেস তো কোর্টে ওঠে। সেখানে সব থেকে আশ্চর্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আফটার দ্য ফার্স্ট ফিউ হিয়ারিংস চার্লস গ্র্যানেটস্টাইন প্লিডস গিলটি এবং তাকে বোধহয় 1.5-2 বছরের জন্য জেলে পাঠানো হয়। বাকি যে সমস্ত অ্যাকিউজ ছিল তাদের সবাইকারই ওই 1 থেকে 2 বছর মতো জেল, কিছু টাকা করে জরিমানা, এই সমস্ত জিনিসপত্র হয়। অ্যান্ড দি এক্সাইজ ডিপার্টমেন্ট ম্যানেজেস টু শাট ডাউন দিস রিং ফর গুড। তো এই কেসটার খবরের কাগজে নাম হয়ে গেছিল দ্য গড়িয়াহাট এক্সাইজ রেড কেস, যেহেতু বাড়ির ঠিকানাটা ছিল 52 নম্বর গড়িয়াহাট রোড। কেমন লাগলো আজকের এই ভিডিও আমায় জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট সেকশনে। কলকাতার ইতিহাসের ব্যাপারে বা বাংলার ইতিহাসের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি চান কোনো একটা বিষয় নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে সেই সাজেশনও দিয়ে যেতে পারেন কমেন্টসে। সামনের শনিবার এইরকমই আর একটা দুর্ধর্ষ গল্প নিয়ে আপনার জন্য ফিরে আসবো আমি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, সামনের শনিবার আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।